এটা চার্জে দাও না কেন? ওকে, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। সবাইকে তোমাদেরকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ওকে, তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি জানাও। সবাইকে তোমাদেরকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ওকে, ভেরি গুড। সবাই একটু জয়েন হয়ে যাও, আজকে খুব চমৎকার একটা ক্লাস হবে। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে করে সবাই আমাদের ক্লাসে জয়েন হতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে আমাদের আজকের ক্লাসের দিকে আমরা আগাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ভেরি গুড। আমরা কি শুরু করব? একটুখানি জানাও আমাকে, আমরা কি আমাদের আজকের আলোচনা শুরু করব? তো সমাজ পড়তে গেলে আসলে তোমাদেরকে খুব মনোযোগ সহকারেই সমাজটা পড়তে হবে, বুঝছো? হেলা ফেলা করে আসলে পড়া যাবে না, খুব গুরুত্ব দিয়ে এবং খুব মনোযোগ সহকারে সমাজ পড়তে হবে, অন্যথা সমাজ কিন্তু পারবা না। বুঝতে পারছো কথা? ওকে, সমাজ পড়তে গেলে কি করা লাগবে? খুব খাতা কলম নিয়ে বসতে হবে। হ্যাঁ, কি করতে হবে বলো? খাতা কলম নিয়ে বসতে হবে। ওকে, সবাই একটু জয়েন করে ফেলো, তাহলে আমি আস্তে ধীরে আমাদের ক্লাসে চলে যাব, আর দেরি না করি। ভেরি গুড, ভেরি গুড। ইনশাআল্লাহ খাতা কলম নিছো? খাতা কলম নিয়ে আমাকে জানাও। খাতা কলম নিয়ে আমাকে একটুখানি জানাবা। ঠিক আছে, খাতা কলম নিছো? ওকে ফাইন, তো চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। তা আমি আবার বলছি, অবশ্যই তোমাকে খাতা কলম নিয়ে আজকের ক্লাসটা পুরো ভালোভাবে করার জন্য তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে, অন্যথা আসলে সমাজটা প্রপারলি তুমি শিখতে পারবে না। ওকে, তো চলো তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো দেখো, প্রথম একদম ইনিশিয়ালি আমাদেরকে কিছু স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাতে হবে, কিছু বেসিক জিনিস, ফান্ডামেন্টাল কিছু জিনিস যেটা জানতে হবে, অ্যান্ড ওই জিনিসটা দিয়ে আমরা আস্তে আস্তে আমরা আলোচনার দিকে আগাইতে পারবো। খাতা কলম নাও, অবশ্যই খাতা কলম নিতে হবে। খাতা কলম ছাড়া ক্লাস করা যাবে না, বুঝছো বিষয়টা? ঠিক আছে, তো চলো তাহলে শুরু করে দিই ক্লাস। আমি তোমাদের মোটামুটি সমাসের উপর ক্লাস হবে 3 থেকে 4টা। কয়টা? 3 থেকে 4টা ক্লাস। তো বুঝতে পারতেছো, সমাজ জিনিসটা আসলে শিখতে গেলে তোমাদেরকে খুবই ধৈর্য ধরে শিখতে হবে। তাড়াহুড়ো করে আমি কিন্তু জিনিসটা তোমাদেরকে শিখাইতে পারবো না। আমার কথা বুঝতে পারছো? আমি কিন্তু তাড়াহুড়ো করে তোমাদেরকে এই জিনিসটা শিখাইতে পারবো না। আমি শিখাইতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে, আমার প্রতি তোমাদের পূর্ণ আস্থা এটা থাকতে হবে। এই আস্থাটা না থাকলে আমি আসলে তোমাদেরকে নিয়ে খুব বেশি দূর আগানোটা আমার পক্ষে পসিবল হবে না। কথা বুঝতে পারছো? তো আমার প্রতি অবশ্যই আস্থা ভরসা সব তো রাখবাই, পাশাপাশি তোমাদেরকে যে এই কাজটা করতে হবে সেটা অবশ্যই তোমাদেরকে ধৈর্য ধরে ক্লাস করতে হবে।
ধৈর্য না ধরলে কিন্তু জিনিসগুলো শেখা যাবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, অবশ্যই অবশ্যই মাস্ট ধৈর্য ধরতে হবে। ধৈর্য মানে তুমি যদি অধৈর্য হয়ে যাও তাহলে সমাজ তোমাকে দিয়ে হবে না, এটা আমার প্রথম কথা। ঠিক আছে, তো তাহলে চলো আমি আর দেরি না করি, শুরু করি আমাদের ক্লাস। ঠিক আছে, ওকে। তা আসো, প্রথমত আমাদেরকে প্রাথমিক জিনিসগুলো একটু জানতে হবে। তো এই যে সমাস, এই সমাস শব্দের অর্থটা আসলে কি, এটা আমাদেরকে জানতে হবে আগে, যে সমাস শব্দের অর্থ কি। ওকে, সমাস শব্দের অর্থ কি? এক, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, এটা হচ্ছে প্রথম কথা। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন। ওকে, নাম্বার টু, সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ, একপদীকরণ। ওকে, আরেকটা অর্থ আছে, এই সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, সংক্ষেপণ। ঠিক আছে, আচ্ছা তো একটু খেয়াল করো, সমাস শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ একপদীকরণ, আবার সমাস শব্দের অর্থ কি বলতো? সংক্ষেপণ। তাহলে কথা বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? সমাস অর্থ মিলন, সমাস অর্থ একপদীকরণ, আবার সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। বুঝছো? আচ্ছা এইবার আসো আমরা একটু দেখি, এখন এই কনসেপ্টটা আগে আমাদেরকে একটু, আমি জিনিসটা তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য চেষ্টা করলাম। ধরো আমি যদি বলি, ধরো আমি একটা সমাস বলি, তোমরা একটু বুঝো, বুঝে জিনিসটা চিন্তা করো। ধরো আমি বললাম মন রূপ মাঝি। আচ্ছা মন রূপ মাঝি, এটাকে একসাথ করলে বলো তো কি হয়? মন রূপ মাঝি। তাহলে এখান থেকে তৈরি হয় কি? মন মাঝি, মন মাঝি। ফাইন, এখন খেয়াল করে দেখো, এই যে মন রূপ মাঝি, খেয়াল করে দেখো তো এখানে আমরা যদি পদ হিসাব করি, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এখন এই তিনটা পদ থেকে তৈরি হয়েছে কয়টা পদ? মন মাঝি একটা পদ তৈরি হয়েছে, তাই না? তাহলে দেখো তো সমাস কি করলো? সমাস তিনটা পদকে এক পদে নিয়ে আসলো। সমাস তিনটা পদকে কি করলো? একটা পদে আনলো। যেহেতু একটা পদে আনছে, তাহলে আমরা কি বলতে পারি না সমাস মানে হচ্ছে কি? একপদীকরণ। কথা বুঝতে পারছো? তাহলে সমাস শব্দের অর্থ কি? একপদীকরণ। এতটুকু পর্যন্ত তো বোঝা গেছে। দেখো তিনটা পদকে একটা পদে নিয়ে আসছে, তার মানে সমাস মানে একপদীকরণ। আবার খেয়াল করে দেখো, তিনটা পদকে যখন একটা পদ করি, তিনটা পদ, বড় তিনটা পদ, তিনটা শব্দ, তিনটা শব্দকে যখন একটা শব্দে নিয়ে আসে, তখন এইটার মানে হচ্ছে কি? সংক্ষেপণ। তাহলে সমাস সংক্ষেপণ করে। আবার দেখো দুটো ডিফারেন্ট শব্দ, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে মাঝি, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে মাঝি। তাহলে দেখো তো এই যে মন আর মাঝি, মন আর কি? মাঝি। এই যে দেখো মন আর মাঝি, এই মন আর মাঝি দুইটা ডিফারেন্ট শব্দকে মিলন করছে, মিলন করে আরেকটা শব্দ। মন মানে কি? এটা মানুষের মধ্যে থাকে মন। মাঝি মানে কি? যে নৌকা বায়। এখন দুইটা শব্দকে তৈরি করে মন মাঝি একটা শব্দ বানাইছে। তাহলে এইটা মানে কি? দুইটা শব্দের মিলন করে। এইবার বলো এতটুকু পর্যন্ত আমার আলোচনাটা কি বুঝতে পারছো? সমাসের বেসিক আলোচনাটা কি তোমাদের কাছে কি ক্লিয়ার, স্পষ্ট? আমাকে একটু বলো তো। বেসিক আলোচনা যেটা, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, তাহলে সমাসের বেসিক আলোচনা যেটা, ওটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার, তাই না? এখন মনে রাখতে হবে, এই যে বড় যে বাক্য, এটাকে বলে, এটা হচ্ছে ব্যাস বাক্য। এটাকে বলে, এটা কি? ব্যাস বাক্য। বুঝছো? এটাকে কি বলে? ব্যাস বাক্য বলে। এটাকে কি বলে? ব্যাস বাক্য বলে। ওকে, আর যেটা তৈরি হয় এই যে এইটা, এটাকে বলে, এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। তাহলে ব্যাস বাক্য কোনটা, সমস্ত পদ কোনটা, এইটাও আমরা বুঝতে পারছি। এখন এই যে সমস্ত পদের মধ্যে প্রথমে যে পদটা থাকে, এই যে মন, এটা যেহেতু শুরুতে আছে, এটা ফার্স্টে আছে না, শুরুতে, এই জন্য এটাকে বলে, এটা হচ্ছে পূর্বপদ। এটাকে কি বলে? এটাকে বলে, এটা হচ্ছে পূর্বপদ। আর এই যে মাঝি, এটা যেহেতু পরে আছে, এই জন্য এটাকে বলে, এটা হচ্ছে পরপদ, অথবা এটাকে বলে কি? উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। তাহলে এবার তোমাদেরকে যদি প্রশ্ন করি, বলো তো, ধরো আমি একটা শব্দ বললাম, শব্দটা হচ্ছে কি? সিংহাসন।
এখন বলো এই যে সিংহাসন শব্দ আছে, এই সিংহাসন শব্দ, এই সিংহাসন শব্দ যে আছে, এই সিংহাসন শব্দের মধ্যে কোনটা পূর্বপদ আর কোনটা পরপদ বলো তো? তিন শব্দের মিলন করা হয় না? হয়, আসবে। আপাতত দুই শব্দ দিয়ে বুঝো। ধরো সিংহাসন, এখানে বলো কোনটা পূর্বপদ কোনটা পরপদ, কোনটা পূর্বপদ কোনটা পরপদ বলো তো? তাহলে বুঝতেই পারতেছ এই যে সিংহ আছে, এই সিংহটা হচ্ছে কি পূর্বপদ, পূর্বপদ। আর এই যে আসন আছে পরে, এই আসনটা হচ্ছে পরপদ, বা যেটাকে আমরা বলতে পারি উত্তরপদ। বুঝছো? আচ্ছা, বেসিক আলোচনাটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এই এতটুকু আলোচনার মধ্য দিয়ে আমরা একটু সামনে আগাবো, আর বিস্তারিত আমি আলোচনা করলাম না, আস্তে আস্তে ধাপে ধাপে সামনে আলোচনা করবো। ওকে, আচ্ছা, ভেরি গুড। এইবার আসো আমরা একটু পড়ি। প্রথমত 1 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। বুঝতে হবে ব্যাপারটা। প্রথম যে সমাসটা পড়বো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। ভেরি গুড। এখন খেয়াল করে দেখো, এই যে দ্বন্দ্ব সমাস যে আমরা পড়বো, এই দ্বন্দ্ব সমাস এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করব? প্রথম কথা হচ্ছে দ্বন্দ্ব সমাসে মনে রাখতে হবে উভয় পদ প্রধান, উভয় পদ প্রধান। বুঝছো? উভয় পদ প্রধান, অর্থাৎ এই যে এই সমাসটা আছে, এই সমাসে পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রধান হবে। মানে পূর্বপদকেও বুঝাবে, পরপদকেও বুঝাবে। এইটার মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখা লাগবে না। এরপর অধিকাংশ ক্ষেত্রে এই সমাসে সমস্ত পদ যেটা সমস্ত পদ কি মনে আছে তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে মন মাঝি মানে যেটা তৈরি হয় ওটা হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদে অধিকাংশ ক্ষেত্রে হাইপেন থাকে, সমস্ত পদে হাইপেন থাকে। বুঝছো? আর 3 নাম্বার, এই সমাসটা ব্যাস বাক্য যখন করতে যাই, তখন ব্যাস বাক্য করতে গেলে, ব্যাস বাক্য যখন আমরা করতে যাই, ব্যাস বাক্য করতে গেলে ও এবং আর এই তিনটা যে কোনো একটা অব্যয় আসে, আমরা মোটামুটি সবাই ও দিয়ে ব্যাস বাক্যটা করি। আচ্ছা, ব্যাপারটা একটু বুঝাই। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে যে একজন বলছে ভাই সিংহ নির্মিত আসন। আচ্ছা, সিংহ নির্মিত আসন কি? নির্মিত মানে কি? মানে সিংহ দিয়ে কি আসন বানাই? সিংহ চিহ্নিত আসন, সিংহ নির্মিত আসন না। বুঝছো? আচ্ছা, এবার দেখো তো প্রথম কথা হচ্ছে এই সমাসে উভয় পদ প্রধান। কয় পদ প্রধান বলো তো? উভয় পদ। আচ্ছা, একটু খেয়াল করো। ধরো আমি যদি বলি মা বাবা, তাহলে দেখো মা কেও বুঝাই বাবাকেও বুঝাই, নাকি শুধু মাকে বুঝাই, নাকি শুধু বাবাকে বুঝাই? ধরো আমি যদি বলি মা বাবা আমাকে আদর করে, তাহলে মাও আদর করে বাবাও আদর করে, দুই পদেরই অর্থ প্রদান। আবার খেয়াল করো, ধরো আমি যদি বলি মাসি পিসি, তাহলে দেখো এখানে মাসি কেও বুঝাই পিসি কেও বুঝাই, তাই না? যদি বলি যে চা বিস্কুট, তাহলে দেখো এখানে চা কেও বুঝাই, আবার দেখো বিস্কুট কেও বুঝাই। আবার দেখো যদি বলি যে আয় ব্যয়, তাহলে এখানে আয় কেও বুঝাই ব্যয় কেও বুঝাই। যেমন বললাম যে সংসারে আয় ব্যয় অনেক, তাহলে সংসারে আয়ও অনেক ব্যয়ও অনেক, দুইটা পদকে বুঝাচ্ছে, তাই না? আচ্ছা, এরপর দেখো আমি যদি বলি যে ব্যবসা বাণিজ্য, তাহলে দেখো ব্যবসা বাণিজ্য, এখানে ব্যবসাকেও বুঝাই, আবার দেখো বাণিজ্যকেও বুঝাই। খেয়াল করে দেখো, যদি বলি জমা খরচ, তাহলে দেখো জমাকেও বুঝাই খরচকেও বুঝাই। দেখছ? একটু ভালো করে বুঝো। যদি বলি অহিনকুল সাত বেজি আর কি, অহিনকুল, তাহলে অহিকেও বুঝাই নকুলকেও বুঝাই। দেখো দুই পদের অর্থ প্রদান। এখন এই যে এখানে আমরা যেগুলো বানালাম এগুলো হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। এবার এই সমস্ত পদগুলোর ব্যাস বাক্য করো তো, দেখো পারো কিনা। এগুলোর ব্যাস বাক্য করো, পারবা? ব্যাস বাক্য করো, জাস্ট ও যুক্ত করবা। তাহলে মা বাবা, এটার ব্যাস বাক্য কি? মা ও বাবা। ওকে। মাসি পিসি, এটার ব্যাস বাক্য কি? মাসি ও পিসি। তাহলে বাকিগুলো তোমরা ব্যাস বাক্য করো তো, বাকিগুলো তোমরা ব্যাস বাক্য করো তো, দেখো পারো কিনা। হ্যাঁ, একজন বলছে নানা নানি, তাহলে নানা ও নানি, সুখ দুঃখ সুখ ও দুঃখ, আনন্দ বেদনা আনন্দ ও বেদনা। বুঝছো? এরকম যদি দেখো দুইটা পদেরই অর্থ প্রদান হয়, তাহলে ওটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। খুব সিম্পল, ওটা কি দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তাহলে এগুলোর ব্যাস বাক্য করো তো। চা বিস্কুট, ব্যাস বাক্য কি হবে? চা ও বিস্কুট, জাস্ট ও যুক্ত করে দিলে হয়ে যাবে। ওকে। আয় ব্যয়, এটার ব্যাস বাক্য হচ্ছে আয় ও ব্যয়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ব্যবসা বাণিজ্য, তাহলে ব্যবসা ও বাণিজ্য। ওকে। জমা খরচ, জমা ও খরচ। ওকে। আচ্ছা, ওহি নকুল, ওহি ও নকুল।
শেষ, জাস্ট ও যুক্ত করে দিলে ব্যাস বাক্যের কাজ শেষ, খালাস। সহজ জিনিস। এখন কিছু স্পেশাল কেস আছে, স্পেশাল কেসগুলোতে একটু আলোচনা করি। একটু খেয়াল করে দেখো, কিছু স্পেশাল কেস আছে। সে স্পেশাল কেসগুলো কি একটু খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে যদি কখনো দেখি, মাঝে মধ্যে দেখা যায় যে দুইটা পদেই বিভক্তি থাকে, তো হতাশ হওয়া যাবে না এরকম দেখে। যেমন দেখো দেশে বিদেশে, এখন খেয়াল করে দেখো তো, এই যে যখন আমি বললাম যে দেশে বিদেশে, তখন কিন্তু দেশকেও বুঝায়, আবার দেখো কি বুঝায়, বিদেশকেও বুঝায়। একটু খেয়াল করো, দেশে বিদেশে, তাহলে দেখো এই যে দেশে, এরপর কি বিদেশে, তাহলে দেখো এখানে দেশকেও বুঝাচ্ছে আবার বিদেশকেও বুঝাচ্ছে। তাহলে দেখো গড়ে বাইরে, এখানে খেয়াল করে দেখো গড়ে বাইরে, গড়কেও বুঝায় বাহিরকেও বুঝায়। দেখো জলে স্থলে, তাহলে এখানে জলকেও বুঝায় স্থলকেও বুঝায়। এগুলোও কিন্তু দ্বন্দ্ব সমাস। দেখো দুইটা পদেই বিভক্তি আছে। এই যে দেখো দেশ, মূল শব্দ কিন্তু দেশ, দেশের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। মূল শব্দ কিন্তু বিদেশ, বিদেশে কিন্তু মূল শব্দ না, বিদেশ, বিদেশের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। মূল শব্দ হচ্ছে ঘর, ঘরের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। মূল শব্দ হচ্ছে বাহির, বাইরের সাথে এ বিভক্তি যুক্ত হচ্ছে। মূল শব্দ হচ্ছে জল, জলের সাথে এ বিভক্তি। মূল শব্দ হচ্ছে স্থল, স্থলের সাথে এ বিভক্তি। কনসেপ্টটা ধরতে পারছো? তাহলে খেয়াল করে দেখো, এই যে এখানে দুটোর সাথে যখন বিভক্তি থাকে তখন ওই ধরনের, ওটাও দ্বন্দ্ব সমাস, এবং ওইটাকে স্পেসিফিক ভাবে বলা যায় ওইটা হচ্ছে অনুক দ্বন্দ্ব। তো পরীক্ষা আসলে আমরা শুধু দ্বন্দ্ব আলোচনা না করে আমরা এটাকে অনুক দ্বন্দ্ব লেখাটাই আমাদের জন্য বেস্ট হবে, বুঝছো? এবার এগুলোর ব্যাস বাক্য করো তো, দেখো পারো কিনা। এগুলো ব্যাস বাক্য করো, সিম্পল, এটার মতো ব্যাস বাক্য করো তো। শুধু ও কেন, তুমি যদি আর দাও, তুমি যদি এবং দাও, ভুল হবে না, কিন্তু ও দিয়ে সাধারণত সবাই করে, মানে যেটাই দাও ভুল হবে না। হ্যাঁ, একজন বলছে জামাই বউ, তাহলে ব্যাস বাক্য হবে জামাই বউ। তাহলে দেখো দেশে বিদেশে ব্যাস বাক্য কি হবে? দেশে ও বিদেশে। ওকে, ঘরে বাইরে, ঘরে বাইরে ব্যাস বাক্য কি হবে? ঘরে ও বাইরে। ওকে, আচ্ছা, এরপর কি জলে স্থলে, তাহলে জলে ও স্থলে ব্যাস বাক্য। ওকে ফাইন, সিম্পল। বুঝছো? কথা বুঝতে পারছো না বুঝো নাই? এতটুকু পর্যন্ত কি আলোচনা কি ক্লিয়ার? আচ্ছা, বুঝছো? এখন আবার কিছু কিছু ব্যাপার আছে, যখন দেখবা যে দুইয়ের অধিক পদ, তখন ওটাও দ্বন্দ্ব সমাস। খুবই সহজ কথা। এবং দুইয়ের অধিক পদ থাকলে ওটাও দ্বন্দ্ব সমাস। ওটা যেহেতু দুইয়ের অধিক, ওই জন্য ওটার নাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। ফাইন। এখন ভাইয়া খেয়াল করে দেখো, কনসেপ্টটা আগে বুঝতে হবে। ধরো আমি বললাম যে, ধরো আমি বললাম পদ্মা, কমা মেঘনা, যমুনা। পরীক্ষাতে ধরো এইটাই আসলো, পদ্মা, মেঘনা, যমুনা। ঠিক আছে, এরকম তিনটাতে হাইপেন দেওয়া থাকবে, পদ্মা, মেঘনা, যমুনা। তাহলে দেখো দুইয়ের অধিক পদ না? বলো, দুইয়ের অধিক পদ। পদ কয়টা? দুইটা। দুইয়ের বেশি। তো দুইয়ের বেশি হলে ওটাকে আমরা বলবো ওটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবং কেমন দ্বন্দ্ব? বহুপদী দ্বন্দ্ব। বুঝছো? আচ্ছা, ধরো আরো বললাম যে সাহেব, সাহেব, বিবি, গোলাম। সাহেব, বিবি, গোলাম। ভেরি গুড। তাহলে হয়ে গেল সাহেব, বিবি, গোলাম। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এইবার এগুলোর ব্যাস বাক্য করো। এগুলোর ব্যাস বাক্য করতে গেলে তোমরা অনেক বিপদে পড়ে যাও। প্রথমটার পরে কমা দিবা, যেমন পদ্মা মেঘনা, পদ্মার পরে কমা, পদ্মা মেঘনা, এরপর আগেরটা মানে শেষ যেটা ওটার আগে ও দিবা, পদ্মা মেঘনা ও যমুনা। বুঝছো? এবার দেখি তো তোমরা এই সাহেব, বিবি, গোলাম এটা 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 সলভ করো তো ভাই। অলুক চেনার উপায় কি? অলুক চেনার উপায়টা হচ্ছে দুইটার সাথে বিভক্তি থাকবে। ভাই শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কি বলো? শোনা যাচ্ছে না, এই শোনা তো যাচ্ছে, শুধু শুধু কাহিনী করো কেন? একজন বলছে ভাই কুশীলব কি? এটাও দ্বন্দ্ব সমাস। কুশ ও লব দুইজনের নাম। ধরো আমি যদি বলি রহিম করিম, দ্বন্দ্ব সমাস, রহিম ও করিম, তাহলে কুশ ও লব, কুশীলব। বুঝছো? আচ্ছা, তাহলে এটার ব্যাস বাক্য হবে কি? সাহেব, কমা বিবি ও গোলাম।
ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, এখন আমরা একটু দেখি, আবার তাস খেলাতেও ব্যবহার হয়। আচ্ছা, এবার খেয়াল করো, স্পেশাল কিছু দ্বন্দ্ব সমাস আছে, এই সমাসগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। এটাকে সাধারণত একশেষ দ্বন্দ্ব সমাস বলে। একশেষ দ্বন্দ্ব, একটা সমাস এখান থেকে পড়লেই মোটামুটি হয়ে যায়। একটা সমাসে স্পেশালি আসে, সেটার নাম হচ্ছে দম্পতি। আচ্ছা বলো তো, দম্পতি, এখানে আমরা এতক্ষণ ধরে দেখলাম সাধারণত এই যে এগুলো দেখো, ব্যাসবাক্যে দুইটা পদ থাকে, কিন্তু এখানে কয়টা পদ? দম্পতি একটা পদ, তাই না? দম্পতি নাকি? দম মানে কি, পতি মানে কি, সো এখানে একটাই শব্দ, তাহলে একটা পদ। এই যে একটা পদ যখন ব্যাসবাক্যে থাকে ওটাকে বলে একশেষ দ্বন্দ্ব। একটা পদ থাকলে ওটাকে বলে একশেষ দ্বন্দ্ব। তাহলে দম্পতি, এবার ব্যাসবাক্য কি হবে? দম্পতি মানে কি? জায়া ও পতি। জায়া মানে কি? স্বামী, সরি স্ত্রী, আর পতি মানে হচ্ছে স্বামী। তাহলে দম্পতি, এটার ব্যাসবাক্য হচ্ছে জায়া ও পতি। দম্পতি ব্যাসবাক্য হচ্ছে জায়া ও পতি, বুঝছো? জায়া ও পতি, দম্পতি। ওকে, বুঝছো? জায়া ও পতি, দম্পতি। আচ্ছা, এবার বলো, এতটুকু আলোচনা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমি তোমাদেরকে এখন একটু মানে নিয়ে যেতে পারবো। কোথায় নিয়ে যেতে পারবো? এখন একটু তোমাদেরকে নিয়ে যেতে পারবো হচ্ছে আমি আমাদের মানে বিগত সালের কোশ্চেনগুলো সলভ করাবো। খুবই সিম্পল। এবার দেখো, ব্যাসবাক্য করো। আগে সমস্যা আইডেন্টিফাই করো। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 2024, বরিশাল বোর্ড 2022, এখানে বোর্ডের রেফারেন্স দেওয়া আছে। এখানে দেখো, দুধে বাতে, পথে ঘাটে, দম্পতি, অহিনকুল, পদ্মা, মেঘনা, যমুনা, ধন দৌলত, সত্যা, আসত্য। তাহলে এগুলো দেখো পারো কিনা, দেখো সবগুলো দেখো। এখন কোন সমাস? এখানে হচ্ছে পদত্ব শব্দ, শব্দটা তোমাকে দিয়েই দিবে। এখানে হচ্ছে ওই শব্দের ব্যাসবাক্য করবা, এখানে হচ্ছে সমাসের নাম। এখন বলো কোনটা কোন সমাস? সাধারণত কিছু কিছু, যেমন কিছু সমাস, কিছু দ্বন্দ্ব সমাস আছে যেগুলো, যেমন দম্পতি, এটা একশেষ দ্বন্দ্ব সমাস, এটা লিখতে হবে। শুধু দ্বন্দ্ব না লিখে একশেষ দ্বন্দ্ব লিখবা। শুধু দ্বন্দ্ব লিখলে নাম্বার দিবে না, ব্যাপারটা এরকম না, বাট একশেষ দ্বন্দ্ব লেখাটা বেস্ট। এরপর হচ্ছে অলুক দ্বন্দ্ব, এটা লিখতে হবে। অলুক দ্বন্দ্ব, এটা লিখতে হবে। এরপর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, এই তিনটা দ্বন্দ্ব সমাস অবশ্যই লিখতে হবে। এই তিনটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস এটা লিখতে হবে। তাহলে বলো তো, এই তিনটার ভিতরে এখানে কি কি আছে? বাকি সব তো দ্বন্দ্ব সমাস, এটা তো বুঝলাম, বাট এই তিনটার মধ্যে কোনটা কোনটা আছে বলো? দেখো, দুধে বাতে, এটা কি শুধু দ্বন্দ্ব লিখবা নাকি অলুক দ্বন্দ্ব লিখবা বলো তো? একশেষ দ্বন্দ্ব, আবার বলেন একশেষ দ্বন্দ্ব, আবার বলার কিছু নাই, মনে রাখবা দম্পতি, এটা একশেষ দ্বন্দ্ব সমাস। বুঝেছি? যদি না বুঝো তাহলে এটা মনে রাখবা, দম্পতি একশেষ দ্বন্দ্ব সমাস, ব্যাসবাক্য জায়া ও পতি। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া। আচ্ছা, তাহলে এবার দেখো, দুধে ভাতে, এটা কি শুধু দ্বন্দ্ব লিখবা? না, এটা কিন্তু অলুক দ্বন্দ্ব লিখতে, যেহেতু দুধ এ, ভাত এ বিভক্তি আছে, তাহলে এটা কি লিখতে হবে? এটা লিখতে হবে অলুক দ্বন্দ্ব। ঠিক আছে, অলুক দ্বন্দ্ব। আচ্ছা, এরপর দেখো, পথে ঘাটে, তো ব্যাসবাক্য করো দুধে ও ভাতে। আচ্ছা, এরপর দেখো, পথে ঘাটে, পথে ও ঘাটে। ওকে, আচ্ছা, তাহলে এটাও তো অলুক দ্বন্দ্ব, এটাও কি অলুক দ্বন্দ্ব। এটাও অবশ্যই অলুক দ্বন্দ্ব। আচ্ছা, দম্পতি, এটা কি শুধু দ্বন্দ্ব? না, এটা একশেষ দ্বন্দ্ব। আমি আবার বলছি, এগুলো শুধু দ্বন্দ্ব না লিখে তুমি স্পেসিফিক লিখলে তোমার নাম্বার কাটার আর কোনো সম্ভাবনা নাই। তাহলে এটার ব্যাসবাক্য কি? জায়া ও পতি, দম্পতি। ওকে, এরপর দেখো, অহি নকুল, এটা ডিরেক্ট দ্বন্দ্ব, অহি ও নকুল। এইটাতে শুধু দ্বন্দ্ব লিখলেই হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো এটা কিভাবে করবা। পদ্মা, কমা, মেঘনা ও যমুনা। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব নাকি? বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, এরপর দেখো, ধন দৌলত, তাহলে এটা কি হবে? ধন ও দৌলত, এটা শুধু দ্বন্দ্ব। আচ্ছা, এরপর দেখো, সত্য আসত্য, এটা অনেকেই পারবা না। আচ্ছা, এটার ব্যাসবাক্য করো তো, দেখো পারো কিনা। সত্য আসত্য, এটার ব্যাসবাক্য করো।
আমি জানি যে তোমরা এটা অনেকেই পারবা না। এটা অনেকেই পারবা না। এটার ব্যাসবাক্য অনেকে করবা সত্য সত্য। এক্সের দ্বন্দ্ব চিনবো কেমনি? এক্সের দ্বন্দ্ব সমস্ত পদে একটাই পদ থাকে, দম্পতি একটাই পদ, এটাকে আর বিশ্লেষণ করতে পারবা না। তাহলে এটার ব্যাসবাক্য হচ্ছে সত্য ও অসত্য, সত্য ও অসত্য। ওকে, আচ্ছা এইবার আসো, তাহলে এটাও শুধু দ্বন্দ্ব সমাস। ওকে, এইবার বলো কার কয়টা হয়েছে বলো তো? এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা আছে। এবার বলো কার কয়টা হয়েছে? সহজ বলো তো, সহজ না? একদম পানির মতো সহজ, খুবই ইজি, যদি মানে কনসেপ্টটা যদি ভালো করে যদি ধরতে পারো। একজন লিখছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা, এখানে শব্দের মধ্যে কি মিথ্যা আছে? তো তুমি শুধু শুধু মিথ্যা আনো কেন? শব্দের মধ্যে কি মিথ্যা আছে বলো? তুমি মিথ্যা আনো কেন? আচ্ছা, ভেরি গুড। তো এবার আসো, কর্মধারী সমাসটা আমরা পরে পড়ি, আমরা এবার একটু দ্বিগু সমাসটা পড়বো। হ্যাঁ, দ্বিগু সমাস। ওকে, আচ্ছা দ্বিগু সমাসের কনসেপ্টটা একটু বুঝি, একটু খেয়াল করো। ভাই মিথ্যা দিলে কি হবে? হবে না, নতুন শব্দ আনা যাবে না। ব্যাসবাক্যের সমস্ত পদের মধ্যে যে শব্দ আছে ওই শব্দটাই হবে, নতুন করে কোনো শব্দ আনে সমাস করা যাবে না। আচ্ছা এইবার আসো দ্বিতীয়, আমরা একটু দেখি। হ্যাঁ, আগে কনসেপ্টটা বুঝো, পরে পরে জিনিসটা সলভ করো। প্রথম কথা হচ্ছে দ্বিগু সমাস এখানে সবসময় পরপদের অর্থ প্রদান। দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রদান মনে আছে? উভয় পদ, মানে পূর্ব পদটাকেও বুঝায় আবার পরপদটাকেও বুঝায়, বাট এখানে এরকম কোনো সুযোগ নাই। এখানে শুধু পরপদের অর্থ প্রদান হবে। এবং এই সমাসের ব্যাসবাক্য যখন হবে, যখন ব্যাসবাক্য যখন করতে যাবা, ব্যাসবাক্য হলে সেক্ষেত্রে শেষে একটা শব্দ আসে, সে শব্দের নাম হচ্ছে সমাহার। তোমাদেরকে অনেক স্যাররা পড়ায় যে সমাসের শেষে সমাহার থাকে, সেটা দ্বিগু সমাস, কথা ঠিক আছে, বাট এই হিসাব দিয়ে কিন্তু মিলবে না। কেন মিলবে না একটু পরে বলতেছি। তাহলে দেখো আমার সাথে সাথে বলো, কি বলছি বলো তো? যে সমাসের শেষে, যে সমাসের শেষে, যে সমাসের পরপদের অর্থ প্রদান, পূর্বপদ না পরপদের অর্থ প্রদান, এবং যেই সমাসে ব্যাসবাক্য করতে গেলে সমাহার যুক্ত হয়, এটা হচ্ছে দ্বিগু সমাস, তাই না? আরেকটা গুরুত্বপূর্ণ সাইন যেটা হচ্ছে এই সমাসের শুরুতে সংখ্যা থাকে, শুরুতে সংখ্যা থাকে এবং অবশ্যই পরপদের অর্থ প্রদান হতে হবে। তাহলে সহজ কথা আমরা বলতে পারি যে সমাসের শুরুতে সংখ্যা, আমরা যদি স্ট্রাকচারটা এরকম দাঁড় করাই যে সংখ্যা প্লাস পরপদ, এই হিসাব দিয়েই তুমি মোটামুটি সব মিলাইতে পারবা। আসো জিনিসটা কেমন একটু দেখাই। ধরো আমি যদি বলি চৌরাস্তা। আচ্ছা দেখো তো, চৌরাস্তা শুরুতে সংখ্যা আছে না নাই বলো তো? আছে। শুরুতে কি সংখ্যা আছে? চৌরাস্তা শুরুতে সংখ্যা আছে না? আছে। চৌ মানে কি? 4। ওকে, ভেরি গুড। এখন খেয়াল করে দেখো, এই যে চৌরাস্তা আছে, এই চৌরাস্তা এখানে শুরুতে 4 আছে। এখন দেখো চৌরাস্তা বলতে কি 4কে বুঝায় না রাস্তাকে বুঝায়? মানে বুঝো, পরপদের অর্থ প্রদান না মানে পূর্বপদের অর্থ প্রদান না পরপদের অর্থ প্রদান? সমাহার কি? সমাহার মানে হচ্ছে কম্বিনেশন। আচ্ছা এইবার বলো, চৌরাস্তা এখানে কি মানে 4কে বুঝাচ্ছে না রাস্তাকে বুঝাচ্ছে? ডেফিনেটলি রাস্তাকে বুঝাচ্ছে। তাহলে দেখো হিসাব কিন্তু মিলে গেছে, যে সংখ্যা আছে আবার পরপদের অর্থ প্রদান। আচ্ছা এইবার ধরো আমি লিখলাম যে ষড়ঋতু। আচ্ছা এখন দেখো তো, এই ষড়ঋতু দ্বারা কি 6কে বুঝায় না ঋতুকে বুঝায়? 6কে বুঝায় না ঋতুকে বুঝায়? দেখো ঋতুকে বুঝাচ্ছে, পরপদের অর্থ প্রদান। কি বুঝাচ্ছে? ঋতুকে বুঝাচ্ছে। খুব ভালো করে বুঝো, কি বুঝাচ্ছে? ঋতুকে বুঝাচ্ছে। 6কে কিন্তু বুঝাচ্ছে না, তাই না? খেয়াল করো। আচ্ছা এরপর দেখো নবরত্ন।
আচ্ছা, নবরত্ন বলতে কি 9 কে বোঝায় না রত্নকে বোঝায়? নব মানে হচ্ছে 9, মানে 9টা রত্ন। তাহলে নবরত্ন বলতে নব 9ও বোঝাচ্ছে না, রত্নও বোঝাচ্ছে না। দেখো যদি বলি সপ্তাহ, সপ্ত মানে হচ্ছে 7, অহ মানে হচ্ছে দিন। সপ্তাহ মানে কি? এটা মূলত সপ্তযোগ অহ, অহ মানে হচ্ছে কি দিন। এখন বলো সপ্তাহ দ্বারা কিন্তু 7কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে অহকে। ত্রিফলা, ত্রিফলা মানে 3 যোগ ফল, 3টা ফলকে বলা হয় ত্রিফলা। এখন 3কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি ফলকে। তাহলে ত্রিফলা বলতে কিন্তু 3কে বোঝায় না, বোঝায় কি ফলকে। তাহলে দেখো সবগুলোতে প্রথমে সংখ্যা আছে, ওকে, এবং সবগুলোতে পরপদের অর্থ প্রদান হচ্ছে, তার মানে এটা হচ্ছে দ্বিগু সমাস। এখন খেয়াল করে দেখো, ব্যাস বাক্য করতে গেলে শেষে এই শব্দটা আসবে, সেটা কি? সেটা হচ্ছে সমাহার। তাহলে এখন সমাহার আনো, তাহলে চৌরাস্তা, শেষে সমাহার আসবে, 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার, শেষে সমাহার আসবে। ষড়ঋতু, 6 ঋতুর সমাহার, 6 ঋতুর সমাহার, ওকে। নবরত্ন কি হবে? 9 রত্নের সমাহার, 9 রত্নের সমাহার, ওকে। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, অহ মানে কি দিন। ত্রিফলা এটা কি হবে বলতো? এটা হবে 3 ফলের সমাহার, না? 3 ফলের সমাহার। আচ্ছা, শেষ, বুঝছো? এইবার আসো আমরা একটু দেখি, এখানে দেখো অনেকগুলো সমাস আছে, তাই না? এখন এই সমাসগুলো দেখো, ত্রিভুবন বলতে 3কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে ভুবনকে। ত্রিফলা এটা তো পড়লাম। ত্রিমূর্তি 3কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে মূর্তিকে। ত্রিকোণ 3কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কোণকে। দ্বিগু, হ্যাঁ, এখানেও গো, গো মানে হচ্ছে কি গরু, গরু। তাহলে 2কে বোঝাচ্ছে না, দ্বি মানে হচ্ছে কি 2, 2কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে গরুকে। 5 ফোড়ন, 5কে বোঝাচ্ছে না, ফোড়নকে বোঝাচ্ছে। চৌকাঠ 4কে বোঝাচ্ছে না, কাঠকে বোঝাচ্ছে। পঞ্চনদ 5কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে নদকে। সপ্তাহ এটা বললাম। তেপান্তর 3কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে প্রান্তরকে। ত্রেপান্তর দ্বারা কি বোঝায়? প্রান্তরকে বোঝায়, তাই না? চতুষ্পদী পদকে বোঝাচ্ছে। চৌমোহানি মোহনাকে বোঝাচ্ছে, 4টা মোহনা একসাথে হলে এরকম, এরকম, ওকে, এটাকে বলো চৌমোহানি। এই যে দেখো 4টা মোহনা যেখানে মিলন হয়। অষ্টপ্রহর 8কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে প্রহরকে। তো এইগুলো হচ্ছে আমাদের দ্বিগু সমাস। শতাব্দী কি হবে? শতাব্দীও দ্বিগু সমাস। শত অব্দের সমাহার, শত অব্দ, শতযোগ অব্দ, অব্দ মানে হচ্ছে বছর। তো শতাব্দী দ্বারা শত বছরকে বোঝায়, পরপদের অর্থ প্রদান। শত অব্দের সমাহার, ব্যাস বাক্য। অষ্টপ্রহর মানে 8টা প্রহর। এবার আসো তো একটু ব্যাস বাক্য করি, দেখো এগুলো একটু মিলাও। চৌরাস্তা, সপ্তঋষি, প্রান্তর, শতবর্ষ, শতাব্দী, ত্রিভুবন, সপ্তডিঙা। ডিঙা মানে হচ্ছে নৌকা, বলে দিলাম। এবার তোমরা একটু মিলাও, ব্যাস বাক্য করো। সবগুলো দ্বিগু সমাস, এটা তো বুঝছো। ত্রিফলা, এখন ফলা দ্বারা তো এইটাই তো তোমাদের ত্রিফলা দ্বারা তো ফলাকে বুঝায় না। কার ফলা পড়ছো না? রফলা বফলা, ওই ফলা তো সেই ফলা না, এখানে ফলকে বুঝাচ্ছে, এই জন্য এটা ফল হবে। হ্যাঁ হবে, শতবর্ষের সমাহার হবে। ওকে, এইবার তোমরা একটু এগুলোর ব্যাস বাক্য করো। সবগুলো দ্বিগু সমাস। দ্বিগু সমাসের মধ্যে আবার কোনো টাইপ নাই, সো জাস্ট দ্বিগু সমাস দিয়ে দিলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে তোমরা একটু মিলাই দেখো, তোমরা একটু মিলাই দেখো যে তোমরা এটা আসলে পারো কিনা, বলো পারবা? স্যার আমি যদি বাংলা বাস 5.0 ইয়ার চেঞ্জের জন্য টপিকের ক্লাস করি তাহলে 6.0 তে আবার সেই ক্লাস করবো নাকি? 6.0তেই ক্লাস করো, 5.0 তো করার দরকার নাই, কারণ 6.0 তো আপডেট কোর্স। তো এখানে যেগুলো পড়ানো হচ্ছে এগুলো অনেক আপডেটেড জিনিস, যেগুলো হয়তো 5.0 তে অনেক জিনিস মিস আছে, এটা খুব স্বাভাবিক। তো আবার 7.0 যেটা আসবে এটা আরো আপডেট হবে, তো সবসময় আপডেট জিনিসটা করার জন্য চেষ্টা করবে। আচ্ছা, তো খেয়াল করো, তো এখানে বলছে কি যে খেয়াল করো, চৌরাস্তা, তাহলে ব্যাস বাক্য কি হবে? 4 রাস্তার সমাহার, 4 রাস্তার সমাহার, ফাইন। আচ্ছা, এরপর কি? সপ্তর্ষি, তাহলে সপ্তঋষির সমাহার,
সপ্তঋষির সমাহার। ওকে, তেপান্তর 3 প্রান্তরের সমাহার, 3 প্রান্তরের সমাহার। ওকে, আচ্ছা, শতবর্ষ, শতবর্ষের সমাহার। আচ্ছা, শতাব্দী, শত অব্দের সমাহার। অব্দ মানে বছর, শত অব্দের সমাহার। ত্রিভুবন, 3 ভুবনের সমাহার। আচ্ছা, এরপর কি সপ্তডিঙ্গা, সপ্ত বা 7 যেটাই লিখো, 7 ডিঙ্গার সমাহার। ডিঙ্গা মানে হচ্ছে নৌকা, শেষ, সিম্পল। সবগুলা গড়ে দ্বিগু সমাস। তোমাদেরকে দেখাইলাম যে বোর্ডে কি টাইপের কোশ্চেন গুলো আসে, সব এখানে বোর্ডের রেফারেন্স দেওয়া আছে। এবার বলো, দ্বিগু সমাস থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কি পারবা? পারা উচিত কিনা বলো, পারবা বলো তো? পারবা বলো, কার কয়টা হয়েছে জানাও? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টার ভিতরে কার কয়টা হয়েছে বলো তো? কার কয়টা হয়েছে বলো? পেশ বাক্যে চৌকে 4 লেখা হবে, নবকে 9 লেখা হবে, ষোড়কে 6 লেখা হবে, কিন্তু সপ্তকে 7 লেখা হলো না কেন? তুমি 7ও লিখতে পারো, ভুল নাই। তুমি যদি 7 লিখো তাহলেও ভুল হবে না। কথা বুঝতে পারছো বাবা? তুমি যদি 7 লিখো তাও ভুল হবে না। আচ্ছা, এবার আসো, লাস্ট আমরা আরেকটা সমাস পড়বো, নিত্য সমাস। সাধারণত সমাসকে বাংলা ব্যবহারিক বাংলা ব্যাকরণে সমাসকে 7 প্রকার ধরা হয়, কিন্তু বাবা আমাদের এইখানে যে সমাসটা আমরা দেখতে পাচ্ছি নিত্য সমাস, এটা আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপ্রধান সমাস। কি সমাস? অপ্রধান সমাস। এই সমাসের খুব সিম্পল ওয়ে তোমাদেরকে বলে দিই। সাধারণত যদি দেখো সমাসের শেষে, যদি কখনো দেখো যে সমাসের শেষে এই সাইনগুলো আছে, অন্তর থাকে সমাসের শেষে, অন্তর, ঠিক আছে, বা মাত্র থাকে, তাহলে সেটা হচ্ছে নিত্য সমাস। অন্তর বা মাত্র থাকলে সেটা হচ্ছে নিত্য সমাস। আসো আমরা একটু দেখি, যেমন খেয়াল করো, গ্রামান্তর, শেষে দেখো অন্তর আছে, হ্যাঁ, তারপর কি গৃহান্তর, শেষে অন্তর আছে, নিত্য সমাস। কালান্তর, শেষে অন্তর আছে, নিত্য সমাস। যুগান্তর, যুগান্তর, শেষে অন্তর আছে, নিত্য সমাস। খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এরপর আরো লিখতে পারে রূপান্তর, নিত্য সমাস। আচ্ছা, এইবার আসো আমরা এইখানে দেখি, শেষে যদি মাত্র থাকে, যেমন খেয়াল করো, আমি লিখলাম নাম মাত্র, যেমন আমি লিখলাম চাহিবা মাত্র, চাহিবা মাত্র, যেমন লিখলাম দর্শন মাত্র, দর্শন মানে কি দেখা। এগুলো হচ্ছে নিত্য সমাস। ফাইন, এখন এটার কৌশল আছে। ব্যাস বাক্য কেমনে করবা? মনে রাখবা, যদি কখনো অন্তর থাকে তাহলে ওই ব্যাস বাক্যের শুরুতে আসবে অন্য, এটা শুরুতে আসবে। আর কেবল থাকলে ব্যাস বাক্যের শুরুতে আসবে, মাত্র থাকলে ব্যাস বাক্যের শুরুতে আসবে কেবল। আচ্ছা, এইবার দেখো, তাহলে গ্রামান্তর, এটা শুরুতে যদি অন্য আসে তাহলে কি হবে? অন্য গ্রাম, অন্য গ্রাম। এবার তোমরা ব্যাস বাক্য করো, গ্রামান্তর, অন্য গ্রাম। ওকে, চৌমোহানি কি? চৌমোহানি এটা কি হবে? মানে 4 মোহনা সমাহার। আমাদের পরীক্ষা কি এভাবে কোশ্চেন আসবে? জি, তোমাদেরকে মানে তোমাদেরকে তো বোর্ডের কোশ্চেন সলভই করাই দিছি, এরপরও যদি এইভাবে, তাহলে এটা কি হবে বলো তো? গৃহান্তর, অন্য গৃহ, অন্য গৃহ,
কালান্তর অন্য কাল, ব্যাসবাক্যগুলো খেয়াল করো কিভাবে ব্যাসবাক্যগুলো করতেছি। যুগান্তর অন্য যোগ, অন্য যোগ, রূপান্তর অন্য রূপ। এইবার খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে মাত্র থাকলে কি আসবে? কেবল আসবে। তাহলে নাম মাত্র, কেবল নাম। আচ্ছা, এরপর দেখো চাহিবা মাত্র, কেবল চাহিবা। ওকে, দর্শন মাত্র, কেবল দর্শন। খুবই সহজ, তাই না? কেবল দর্শন, শেষ। এখন দুইটা সমাস যেগুলো একটু ব্যতিক্রম, এগুলো তোমাদেরকে একটু বলে দিতে চাই। যে দুটো সমাস ব্যতিক্রম, মানে এই নিয়মের সাথে মিলবে না, বাট এগুলো নিত্য সমাস। একটা হচ্ছে কালসাপ, আর একটা হচ্ছে 92, 92, আর একটা হচ্ছে আমরা। সরি, তিনটা সমাস আমরা। হ্যাঁ, একটু খেয়াল করো, এই তিনটা ব্যতিক্রম। কালসাপ, এটার ব্যাসবাক্য হচ্ছে কালতুল্য সাপ, কালতুল্য সাপ। বুঝছো, এগুলো ব্যতিক্রম। হ্যাঁ, এই জন্য আলাদাভাবে পড়াচ্ছি। 92, একটু খেয়াল করো। ওকে, এই যে বুঝতে পারতেছ। হ্যাঁ, আচ্ছা, 92, এটার ব্যাসবাক্য হচ্ছে 2 এবং 90। আর আমরা এটার ব্যাসবাক্য নিয়ে যদি একটু এক একজন এক একটা বলে, বাট তোমরা এটা দিবা, তুমি কমা সে, সরি, তুমি আমি, আমি ও সে, ঠিক আছে, ইজুকাল আমরা। এই তিনটা ব্যতিক্রম, আলাদাভাবে মনে রাখবা। এই তিনটা ব্যতিক্রম, এই তিনটা আলাদাভাবে মনে রাখবা। এই তিনটা কি ব্যতিক্রম, এই জন্য এই তিনটা কিভাবে মনে রাখবা? আলাদাভাবে মনে রাখবা। ভেরি গুড, বুঝছো? আচ্ছা, আমার কথা কি বুঝা গেছে নাকি বুঝো নাই? আমার কথা কি বুঝা গেছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, এইবার চলো আমরা একটু বোর্ডের কোশ্চেন গুলো দেখি। তো খেয়াল করো এখানে, তো এগুলো একটু ব্যাসবাক্য করো, সবই পারবা, সবগুলো অন্তর দিয়ে। অন্তর, আর একটা আছে আমরা, এটা খালি ব্যতিক্রম, বাকি সবই একই নিয়ম। দেখো, হ্যাঁ, এই যে ভেরি গুড, একজন বলছে 2 3 1। এই যে দেখো, এই যে 2 3, সরি 2 1 3, এটা এরকম হবে 2 1 3, 2 1 3, থার্ড পার্সনটা। আচ্ছা, এইবার এগুলো ব্যাসবাক্য করো তো, দেখো পারো কিনা। তাহলে লোকান্তর ব্যাসবাক্য কি? অন্য লোক। লোকান্তর কি হবে? অন্য লোক। দেশান্তর অন্য দেশ। যুগান্তর অন্য যুগ। জন্মান্তর অন্য জন্ম, ঠিক আছে। ভাবান্তর অন্য ভাব। এখানে অন্য জন্ম দিতে পারবো, অন্য জনম, এটা দিলেও ভুল হবে না, যেটাই দাও। আমরা, এটা হবে কি? তুমি কমা আমি ও সে। এগুলো এক এক বইতে এক এক রকম দেওয়া থাকে, এটা একটা দিলেই হবে। তো সবই আমাদের কি? নিত্য সমাস। শেষ, সিম্পল। সহজ না বলো তো? হ্যাঁ, অপ্রধান দুইটা সমাস, আরেকটা আছে প্রাদি সমাস, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, তো এইবার বলো, সমাস কি আসলে কঠিন না সহজ? এই যে আজকে আমরা যে প্রথম পর্বে 3টা সমাস যে পড়লাম, আমাকে একটুখানি বলো তো, এই সমাসটা কি কঠিন নাকি সহজ? বলো, এই সমাসটা কি কঠিন নাকি সহজ? বলো আমাকে, পারবা? কঠিন লাগছে না সহজ লাগছে? পারবা কিনা বলো। তাহলে আমার বিশ্বাস যে মোটামুটি ইনশাল্লাহ তোমরা যদি আমার সাথে থাকো, তো সমাস এরপর আর কারো ক্লাস করা লাগবে না। এবং ইনশাল্লাহ আমার ক্লাসের পরে ইনশাল্লাহ তুমি 5 নাম্বার সমাসে পাবাই পাবা, কনফার্ম পাবা, একদম কনফার্ম পাবা। আমরা একশেষ দ্বন্দ্ব হয়, একশেষ দ্বন্দ্ব দিলেও এটা ভুল হবে না, বাট আমরা এটা, তোমরা নিত্য সমাস আনসার করবা, একশেষ সমাস তোমরা আনসার করবা না, তোমরা নিত্য সমাস আনসার করবা, বুঝছো? আচ্ছা, সহজ। তাহলে ঠিক আছে, ভেরি গুড, ভালো লাগলো। এইভাবে সহজেই ইনশাল্লাহ তোমাদেরকে সমাসের উপর যে 3-4টা ক্লাস হবে ওভাবেই শিখাবো। সবাই অবশ্যই ক্লাসগুলো করবা, বুঝছো? ক্লাস কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, ক্লাস কোনোভাবেই মিস করা যাবে না। ক্লাসগুলো করো,
আগে কঠিন লাগতো, আপনার ক্লাস করার পর সহজ হয়ে গেল, আরো সহজ হয়ে যাবে। নেক্সট বাকি যেগুলো আছে তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, কর্মধারয় সমাস, এগুলো আরো ইজি ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো চিন্তা নাই। ওকে, তাহলে ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।